আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে চায়ের দেশে স্বাগতম। আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে। সিলেট ট্যুরের তৃতীয় দিন আমরা শ্রীমঙ্গলেই কাটিয়েছি। এর আগের দিন রাতে কিন্তু আমরা চলে এসেছিলাম শ্রীমঙ্গলে। সকালে উঠেই আমরা শ্রীমঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়লাম। শুরুতেই আমরা শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত 71 এখানে নেমে পড়েছিলাম। এখানের যে পরিবেশটা এটা খুবই সুন্দর ছিল। সকালের মিষ্টি রোদের পাশাপাশি এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা এখানে খুব একটা বেশি সময় কাটাইনি, অল্প কিছু সময় ছিলাম, বাট যতক্ষণই ছিলাম বেশ ভালো লাগছিল। এরিয়াটা কিন্তু যতটুকু চোখে দেখা যাচ্ছে অতটুকুর মধ্যেই, বাট ওরা প্রতিটা জায়গা স্থাপনা দিয়ে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, জাস্ট দেখতে খুবই ভালো লাগছিল। আমি সবসময় এই জিনিসটা দেখেছি, বিজিবিরা যে জায়গাগুলো কন্ট্রোল করে সেগুলো অনেক বেশি সুন্দর হয় আর খুব গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মেইনটেইন থাকে। মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকাও এখানে ছিল। জায়গাটা অনেক বেশি বড় না, সো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেলাম। নেক্সট আমরা চলে গেলাম চায়ের জাদুঘরে। চায়ের জাদুঘরের বাহিরের যে দৃশ্য সেটা দেখে মনে হচ্ছিল ভেতরে মেবি ভীষণ ভালো কিছু হবে, কিন্তু ভেতরে ঢুকে এক্সপেকটেশনটা একটু নষ্ট হয়ে গেল। দীর্ঘদিন মনে হয় এখানে কোনো সংস্কারই হয়নি, পর্যটকরা হয়তো আসেই না এখানে ঠিক মতো। এটার এন্ট্রি ফি ছিল জনপ্রতি 20 টাকা করে। যদিও জাদুঘরটি এখানে তেমন কোনো সংস্কার হয়নি, কিন্তু জাদুঘরে তো মেইনলি আমরা আসি পুরাতন জিনিস দেখার জন্য, তাই না? পুরাতন জিনিস দেখার যে ক্রেভিং সেটা অবশ্যই মিটেছে। এখানে অনেক অনেক বছর আগের পুরাতন জিনিসপত্র ছিল, সো ওগুলো ভালো লেগেছে। ওখানকার যে মেইনটেনেন্সে ছিলেন তিনি আমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। মিউজিয়াম দেখে আমরা বের হয়ে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। সেখানে জনপ্রতি টিকিট ভাড়া ছিল 115 টাকা করে। এখানে সব থেকে মজার পার্টটা কি, ঢুকতেই দেখি বাদর আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য অলরেডি উপরে বসেই আছে। এখানের পশুরা দেখলাম একদমই উন্মুক্ত অবস্থায়, সো আমরাও দেখতে দেখতে প্রবেশ পথে ঢুকে পড়লাম। বাচ্চারা তো খুব মজা পাচ্ছিল বাদরকে এমন ওপেনলি দেখতে পেয়ে। আর কি ভেতরের দিকে সবাই হাঁটতে শুরু করলাম। বিশাল একটা জঙ্গল বলা চলে। আর এই পাশে দেখতে পেলাম বিরল প্রজাতির গাছ। পুরোটা রাস্তা জুড়ে একদম লাইন বাই লাইন নাম্বারিং করে গাছগুলো লাগানো ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এরই মধ্যে আমরা একজন ভাইকে পেয়ে গেলাম যিনি কিনা তার গাড়িতে আমাদের আনাসকে বসার সুযোগ করে দিয়েছিল। একদমই ট্রলির মতো করে কিছুক্ষণ আমরা আনাসকে এখানেই চড়ালাম। হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যেতে দেখি ভেতরে একটা রেল লাইন ছিল। ট্রেন তো আর দেখলাম না, আমরা সেটা ক্রস করে আরেকটু ভেতরের দিকে হেঁটে চলে গেলাম। মানুষের বোঝার সুবিধার্থে পরিচিতির জন্য তারা অনেকগুলো বোর্ড এখানে লাগিয়ে রেখেছে। এই জঙ্গলের শেষ কোথায় আমরা আসলে কেউই জানি না, সবাই শুধু হাঁটছি তো হাঁটছি। একে তো অনেক বেশি সবাই টায়ার্ড, তার উপরে হচ্ছে আবার এই যে হাঁটার যে রাস্তা সেটা শেষই হচ্ছে না। একটা সময় এত বেশি আমরা সবাই হাঁপিয়ে উঠেছিলাম। ফাইনালি একটা আমরা চায়ের দোকান দেখতে পেলাম, আর সেই দোকানের সামনেই পেয়ে গেলাম এক দল বাদরের দেখা। বাদরদের দেখে তাও একটু ভালো লাগছিল, বাচ্চারাও একদমই এক্সাইটেড হয়ে গিয়েছে। অন্ততপক্ষে এতটুকু ভেতরে হেঁটে আসা সার্থক তো হলো। বাদরগুলোও দেখলাম যথেষ্ট ফ্রেন্ডলি, বিকজ তারা সবসময় মানুষ দেখে অভ্যস্ত। তো তাদেরকে আমরা কলা কিনে খাওয়ালাম। সো লাউয়াছড়ায় যদি আমার কিছু মনে রাখার মতো স্মৃতি হয় সেটা হচ্ছে এই মোমেন্টটাই। এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন তাদের বিরক্ত না করতে। আপনি যদি তাদের বিরক্ত না করেন তবে তারাও আপনাকে বিরক্ত করবে না। সো এবার আমরা আবার বের হয়ে যাচ্ছি। আবারও সেম বের হওয়ার একই রাস্তায় দেখতে পাচ্ছিলাম এখানে সেখানে অনেক বাদর। জঙ্গল তো ওদেরই ঘর, তাই না? আমরাই ওদের ঘরে এসে ওদেরকে ডিস্টার্ব করছি। বিষয়টা আসলে এমন আমার কাছে মনে হয়েছে। সো ফাইনালি আমরা লাউয়াছড়া উদ্যান থেকে বের হয়ে যাচ্ছি। লাউয়াছড়ার বাহিরে আমরা এই পাশটায় বসে আনারস খেয়েছিলাম, আর এখানে টুরিস্টদের একদম আশেপাশে বানর ঘোরাঘুরি করছিল। আমার আনাসের তো একদম খুব কাছেই বসেছিল। আনাস খুব মজা পাচ্ছিল এক কথায়। এখান থেকে বেরিয়ে আমরা নূরজাহান টি এস্টেটে চলে গিয়েছিলাম। সেখানে আমরা চায়ের বাগানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল মাশাআল্লাহ। এই চা না খেলে বাঙালির তো রাতের ঘুমও আসে না, আবার পেটের ভাতও হজম হয় না, এমন একটা অবস্থা। আর সেই চা আর চা চারদিকে দেখে বড়ই ভালো লাগছিল আমার। তো বাচ্চারা অনেক বেশি ছুটাছুটি করছিল, আমি বারবার ওদের ডাক দিচ্ছিলাম এত দূরে যেও না, কারণ আশেপাশের যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু আমাকে বলেছিলেন যে বাচ্চাদেরকে বেশি একটা ভেতরে যেতে না দিতে, কারণ এখানে নাকি অনেক বিষাক্ত পোকামাকড় থাকে যেগুলো কামড় দিলে নাকি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। বাট
বাচ্চাদেরকে ধরে রাখা যাচ্ছিল না, তারা এদিক সেদিক দৌড়াচ্ছিল। বেশ কিছুক্ষণ আমরা এখানে সবাই ছবি টবি তুললাম, দেখলাম, ভালোই লাগলো। দেন এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটা চিড়িয়াখানায়, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এখানে কিন্তু এটা সীতেশ বাবুর চিড়িয়াখানা নামে বেশি পরিচিত। এর এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা। এই চিড়িয়াখানাটা কিন্তু সীতেশ বাবু নিজেই চালান, এটা কোনো সরকারি চিড়িয়াখানা না। এটা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক বিতর্ক। এক পক্ষ বলে এটা অনেক ভালো একটা উদ্যোগ যে এতগুলো পশুকে তিনি এখানে রেখেছেন, নিজ খরচে এতগুলা পশুকে খাওয়াচ্ছেন, এদের দেখাশোনা করছেন, এটা অনেক ভালো একটা উদ্যোগ। কিন্তু অন্য আরেকটা পক্ষ আছে যারা এটা নিয়ে অনেক বেশি আন্দোলনও করছে যে কেন তিনি এই পশুগুলোকে তাদের নিজস্ব বাসস্থান অর্থাৎ জঙ্গলে ছেড়ে না দিয়ে এভাবে খাঁচায় বেঁধে রেখেছেন। একজন প্রকৃত পশুপ্রেমী কখনোই এমন বন্য প্রাণীদেরকে এভাবে করে খাঁচায় বেঁধে রাখতে পারে না। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামতটা কি। আপনি কি সীতেশ বাবুর এই চিড়িয়াখানার পক্ষে নাকি বিপক্ষে? বাচ্চারা কিন্তু এখানে এসে এত খুশি হয়েছিল, তারা কিছুক্ষণ এই খাঁচা দেখছিল, কিছুক্ষণ ওই খাঁচা দেখছিল। বাচ্চারা কিন্তু পশু পাখি দেখে অনেক বেশি উৎফুল্ল হয়ে গিয়েছিল। আনাজকে তো এই পাখির খাঁচার সামনে থেকে সরাতেই পারছিলাম না, সে কাঁদছিল। ব্যাকগ্রাউন্ডে একটা চিৎকার শুনতে পেয়েছেন। আমি যখন এই চিৎকারটা শুনেছি আমি ভেবেছি কি এমন চিৎকার করছে পুরো মানুষের মতো করে। পরে বাচ্চারা এসে বলছে ওই পাশে নাকি একটা উল্লুক আছে, সে এভাবে করে চিৎকার করছে। সো আমি তো দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে গেলাম এই উল্লুককে দেখতে, কারণ যে কিনা পুরো চিড়িয়াখানা মাথায় তুলে নিয়েছে চিৎকার করতে করতে। তাই এই পাশের সব পশু পাখি দেখে আমরা ওই পাশে চলে গেলাম। উল্লুক কথাটি তো আমরা অনেক শুনেছি, আর এইবার চিৎকার করা উল্লুক সামনাসামনি দেখতে পেয়ে আমার অনুভূতি কি সেটা যদি কেউ জানতে চায় তাহলে আমি বলবো আমার মাথা ব্যথা করছিল এক কথা। কারণ সে এত পরিমাণ চিৎকার করছিল, আমরা যতক্ষণ চিড়িয়াখানায় ছিলাম সে নন স্টপ চিৎকারই করে গিয়েছে। সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে এবার আমরা বের হয়ে যাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত আমরা শ্রীমঙ্গলে ঘুরেছি। সো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তাই যাত্রা পথে পাহাড়ের মতো একটা টি এস্টেট দেখে আমরা এখানে থেমে গেলাম। আর চায়ের বাগানে ঘোরাঘুরির যে সুযোগ সেটা একদমই মিস করলাম না। অনেক বেশি কষ্ট হয়েছিল পাহাড়ে উঠতে, কিন্তু এটার মজাই ছিল ভিন্ন। পাহাড়ের উপর থেকে চায়ের বাগানগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। নিজ চোখে না দেখলে আসলে এই বিষয়গুলোর উপলব্ধি আপনি কখনোই করতে পারবেন না। জাস্ট লুক এট ইট। খাদিজার বাবা কি প্রফেশনালি চায়ের পাতা তুলছে, ওকে চায়ের পাতা তুলতে দেখে মেয়েরাও কিছুক্ষণ চায়ের পাতা তুলে নিল। চা পাতা তোলার যে দৃশ্য এটা কিন্তু আমরা সবসময় টিভি বিজ্ঞাপনের মধ্যেই দেখে থাকি, কিন্তু এই চায়ের দেশ শ্রীমঙ্গলে এসে আমরা এটার জলজান্ত একটা অভিজ্ঞতা পেলাম। সো বিষয়টা বেশ আনন্দদায়ক। বাচ্চারা তো বেশ মজা পেয়েছে, তারা কিন্তু এদিক ওদিক অনেক ছোটাছুটি করছিল। সবাই আমরা ছবি তুলে এখান থেকে নেমে পড়লাম। উঠতে যত না কষ্ট ছিল, নামতে ছিল অনেক বেশি ভীতিকর। ঘুরতে ঘুরতে সিলেট ট্যুরের এই 3 দিন কিভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। এখন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো আমার ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডু সাবস্ক্রাইব and follow me. Assalamu alaikum.